আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কথা বলছেন গোলাম মাওলা রনি। বিশেষ করে আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় এবং নতুন সরকার ক্ষমতায় আসে। প্রিয় দর্শক, 5ই আগস্ট আবারও আসতে চলছে 1 বছর পর। এই 5ই আগস্টে কি হবে এ বিষয়ে বিস্তারিত বলছেন গোলাম মাওলা রনি। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। সংক্ষেপে তার বক্তব্যটি দেখে আসবো, এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের যে পরবর্তী 10 মাস 11 মাস চলে গেল এবং সেই বিপ্লব পরবর্তী যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির সময় আমরা পালন করছি 2024 সনের যে উত্তাল জুলাই। সেই উত্তাল জুলাই 11 মাস পরে এসে 2025 সনের যে জুলাই মাস, সেই জুলাই মাসে কি অমন আছেন বা জুলাই মাসের যে অবস্থা বাংলাদেশে 25 সনে, এটি 2024 সনের জুলাই মাসের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং আমরা 2024 সনের জুলাইকে কিভাবে স্মরণ করছি, এগুলো এক। 2 নম্বর হলো যে আগস্ট মাসের 5 তারিখ 2024, যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল এবং সারা বাংলাদেশে যে উৎসব এবং সেদিন যা কিছু হয়েছিল এই বাংলায়, অমন ঘটনা এই জীবনে আমি দেখিনি। এমনকি যাকে বলা হয় যে 16ই ডিসেম্বর ঢাকার রাজপথে কি ধরনের পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, ওটা আমার জানা নেই। যারা প্রত্যক্ষদর্শী তারা বলতে পারবেন। কিন্তু আমি যেটা 2024 সনের আগস্ট মাসের বিকালবেলা দেখেছি, 6 আগস্ট দেখেছি, এই দৃশ্য আমি যতদিনই বাংলাদেশে বাঁচবো ততদিন আমি ভুলতে পারবো না। এখন সেই যে আনন্দ, সেই যে উল্লাস, 2024 সনের 5 তারিখে আমি যখন সকালবেলা বাসা থেকে বের হলাম, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকাতে, পুরো ঢাকা শহরে কারফিউ। তার মধ্যে সকাল 9টায় আমি বাসা থেকে বেরোলাম একটা রিক্সায় করে, আপাত মস্তক সারা শরীর ভিজে চুপচুপ হয়ে গেলাম। তারপর মিলিটারির সামনে পড়লাম, পুলিশের সামনে পড়লাম, একেবারে গুলি করে দিবে এরকম একটা অবস্থা। এবং আমি আমার যেটা পরিচিতি আছে বা ফেজ আছে, ওটা প্রদর্শন করার সময় আমি পাচ্ছিলাম না। এর কারণ হলো আমি যে রিক্সাতে ছিলাম, রিক্সার হুড টানা ছিল, সামনে পর্দা ছিল। দ্বিতীয়ত এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে ঠিক 4-5 হাত দূরের মানুষকেও কিন্তু চেনা যাচ্ছিল না। তো কাজেই সেই কারফিউ ভঙ্গ করে আমার রিক্সাটি যে চলছিল এবং সেটাকে উপলক্ষ করে থামানোর জন্য বা সেটাকে ধরাশায়ী করার জন্য যেভাবে বন্দুকের নল উঠানো হচ্ছিল এবং যেভাবে বন্দুকধারীরা গালাগাল করছিল, ওই দৃশ্য আমি কখনো ভুলবো না। আমার ভয় ছিল না, আতঙ্ক ছিল না, কিন্তু আমি এটা দেখেছিলাম, যেটা আমার জন্মের পরে বাংলাদেশে আমি কখনো দেখিনি। তো সেই রকম ঝুঁকি নিয়ে আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত প্রায় 3 ঘন্টা এদিক ওদিক বিভিন্ন গলি উপগলি ঘুরে তারপরে যখন আমি আমার অফিসে এলাম তখন দুপুর 12টা। তো দুপুর 12টা, এরপরে শেখ হাসিনার পতন হলো। আমি অফিসে বসে কাজ করলাম, ভিডিও বানালাম। ওই দিনের অনেকগুলো ভিডিও আছে। তারপরে রাত্রি 10টা 10:30টার সময় আমি বের হলাম আমার অফিস থেকে। গাড়ি ছিল না, একেবারে একাকী। রাস্তায় মানুষ উচ্ছ্বাস। আমার মনে হলো যে ইস, কেন আমি দুপুর 2টার সময় বেরোলাম না, কেন আমি 3টার সময় বেরোলাম না, আমি কেন 10টার সময় বের হলাম। আমাকে যারা চিনতেন, মানে মুহূর্তের মধ্যে সবাই চিনে গেলেন। পুরোটা পথ এই কেউ মাথায় করে নাচছে, কেউ ফুল দিচ্ছে, কেউ গণভবন থেকে আসার সময় জড়িয়ে ধরছে, কেউ একটা চুম্বন দিচ্ছে। মানে একটা অভূতপূর্ব দৃষ্টি। আমার কাছে মনে হলো যে আমি যদি 3টার সময় 4টার সময় সেই গণভবনের সামনে থাকতাম, রাজপথে থাকতাম, মানুষের ভালোবাসায় বাঁচতাম কিনা, এটা নিয়ে আমার একটা সন্দেহ। আমি মরে যেতাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে মরে যাওয়াটাও আমার জন্য অনেক শান্তির ছিল। আমি কেন সেই বিপদের দিনে বের হলাম, কিন্তু সুখের সময় আমি কেন রাস্তায় বের হইনি। আমি আসলে 6 তারিখও রাস্তায় বের হয়নি, 5 তারিখও রাস্তায় বের হয়নি, 8 তারিখও ক্যান্টনমেন্টে যাইনি, বঙ্গভবনেও যাইনি, গণভবনেও যাইনি, কোনো অনুষ্ঠানে যাইনি। আমি আমার মতো করে থেকেছি। এনিওয়ে, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। এখন যে আনন্দের অংশীদার আমি, উচ্ছ্বাসের ভাগীদার আমি, গত 11টি মাস ধরে ধীরে ধীরে আমার সেই উৎসাহ আনন্দ বিষাদে পরিণত হয়ে গেছে আপনাদের অনেকের মতন করে। আমি যে স্বপ্ন দেখেছিলাম, যে আশা করেছিলাম, সেই আশা এবং স্বপ্ন পুরোটাই রিভার্স হয়ে গেছে। সেই স্বপ্ন যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পরিবর্তে একটি নতুন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আসবে, একটি আইন শৃঙ্খলার অবনতির পরিবর্তে উন্নতি হবে, ছাত্রলীগ থাকবে না, যুবলীগ থাকবে না, তারপর ফ্যাসিবাদ থাকবে না, শুধু গণতন্ত্র থাকবে, মানুষের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, হাসি থাকবে, উচ্ছ্বাস থাকবে, ব্যবসা বাণিজ্য সবকিছু থাকবে। এবং আমি 2019 সনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেখ হাসিনার পতনের পর আর
সক্রিয় রাজনীতিতে জড়াবো না, অর্থাৎ ইলেকশন টিলেকশন এগুলো আর করবো না। তো এই বিষয়টা নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার বেশ খোলামেলা আলোচনা হয়েছে এবং উনি খুব আশ্চর্য হয়ে গেলেন যে, রনি ভাই তাহলে আপনি এলেন কেন? বিএনপিতে আপনি এলেন কেন? আপনি যদি ইলেকশন না করেন, রাজনীতি না করেন, দলীয় কোনো পদ পদবি যদি আপনার না থাকে, প্রয়োজন না হয়, তাহলে আপনি এলেন কেন? আমি বললাম যে আসলে শেখ হাসিনার পতনের জন্য আমি আপনার এখানে এসেছি। একেবারে খোলামেলা এই কথাটা বিটুইন হি অ্যান্ড মি। এবং এই যে যুগোপবাদভাবে এই কাজটি সফল হলেই আমি সবচেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় প্রাপ্তি নেই। তো যার জন্য যখন ৫ তারিখে শেখ হাসিনা চলে গেলেন, তখন আমি আসলে আবেশে একেবারে চোখ বুজে ফেলেছি। আমার আর কিছু দরকার নাই। যদি সবকিছু স্বাভাবিকভাবে চলতো, তাহলে আমার হয়তো ইউটিউব করা হতো না। আপনি কখনো আর ফেসবুকে দেখতেন না। আমি আর লিখতাম না। আমি একেবারে পুরোপুরি অবসর নিয়ে নিতাম। একেবারে অবসর। এর কারণ হলো অবসরে যাওয়ার জন্য যথেষ্ট যাকে বলা হয় আমার কারণ আছে। আমি ৮৬ সন থেকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করছি। এই যে দেখেন আমি কথা বলছি, আমার গলাটা কিন্তু আজকে প্রায় ১৫ দিন যাবত আমি অসুস্থ। ভীষণ রকম অসুস্থ। তো এই অসুস্থের মধ্যে একটু গরম পানি খাই, পা ভিজিয়ে রাখি গরম পানিতে, গলাটা একটু ভালো হয়, তারপর কথা বলি। এমনকি একটা পত্রিকাও ঠিকমতো পড়তে পারছি না, খাইতে পারছি না, ঘুমাতে পারছি না। সব মিলিয়ে পুরো শরীরের বাইরে থেকে বোঝার উপায় নাই, কিন্তু শরীর আর পরিশ্রম নিতে পারছে না। তো কাজেই আমার আসলে রিটায়ারমেন্ট দরকার। আমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। আমি বিয়ে করেছি 1986 এ। আমার বড় ছেলেটি ১৯৯৪ সালে এই পৃথিবীতে এসেছে। মেয়ে, ছেলে তাদের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে তারাও মানে সবাই এস্টাবলিশড। এখানে একটা মানুষের কাজ করা, পরিশ্রম করা, এখন আসলে আল্লাহ বিল্লাহ করা ছাড়া আমার আসলে তেমন কোনো কাজ নেই। তো সব যদি স্বাভাবিক থাকতো, তাহলে যেভাবে রাজনীতি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম, ওভাবে জীবনের অন্যান্য যে কর্মকাণ্ডগুলো, টক শোতে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার। প্রতি রাত্রে সেই আপনি টেলিভিশনে গাড়িতে করে, নিজের গাড়িতে করে ১২টা ১টা পর্যন্ত সেই টেলিভিশন স্টেশনে গিয়ে বসে থাকেন, আসেন। আসার পর ঘুমাতে, ঘুমাতে ২টো ২.৫টা বেজে যায়। আর আমি এমনি রাত ৩:৩০টার সময় আমি ঘুম থেকে উঠি। তো আপনি যদি রাত ২টোর সময় বিছানায় যান এবং অলমোস্ট মাসের মধ্যে তো ১৫ দিনই এই অবস্থা হয়, টক শো থাকে। মাসে গড়ে ২০ থেকে ২৫টি টক শো থাকে। এর মধ্যে কোনো টেলিভিশন রাত ১০টা, কোনো রাত ১২টা। বাসায় এসে খাওয়া-দাওয়া করে ঘুমাতে, ঘুমাতে ১২টা, ১টা, ১:৩০ এরকম বেজে যায়। তো এভাবে আসলে একটা শরীর নিতে পারে না। তো আমি এই কাজগুলো করতাম না। কি দরকার? গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এই ক্ষুদ্র জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার আর চাওয়ার কিছুই নেই। এখন পর্যন্ত চাওয়ার কিছু নেই। কিন্তু এই যে হতাশার কারণে, অবস্থার কারণে দেখা যাচ্ছে যে আবার কথা বলতে হচ্ছে, আবার সেই আগের মতো ঝুঁকি নিতে হচ্ছে। আবার যারা ক্ষমতাধর লোকজন তাদের সঙ্গে রেষারেষিতে যেতে হচ্ছে, তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে যেতে হচ্ছে। এই জীবন আর আসলে টানা যাচ্ছে না। তো সেই দিক থেকে এই যে গত ১০ মাস, এই ১০ মাসে অন্য সবার মতো আমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই কারণ হলো যে আমি তো সেই ২০১৩-১২ সন থেকেই, সেই যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকে উল্টো স্রোতে আমি নৌকা বাইছি। ক্ষমতাধরদের সবার সঙ্গে টক্কর লাগিয়েছি এবং সেইভাবেই চলছে এখনো পর্যন্ত। তো এর মধ্যে তো বয়স হয়ে গেছে, শরীরের ভার মানছে না। তো সেই কারণে আমি চাই যে দেশটা ভালো চলুক। একটু বিদায় নেই, একটু সুন্দরভাবে যাকে বলা হয় অবসর কাটাই। আর নতুন প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছেন, তারা রাজনীতি করবেন, তাদের সফলতা দেখে আনন্দ পাবো, পথে ঘাটে দেখা হবে, তারা সম্মান জানাবেন বা তাদেরকে স্নেহ করব। এই এতটুকুই এই বয়সে প্রাপ্তি। এর বাইরে অন্য কোনো কিছু ছিল না। কিন্তু দেখা গেল যে না, সেটা হচ্ছে না। পরিস্থিতি সব দিক থেকে খারাপ হচ্ছে। আগে যেভাবে মিথ্যা কথা বলা হতো, রাজার মুখ থেকে, রানীর মুখ থেকে যেভাবে মিথ্যা কথা বের হতো, এখন তার চেয়ে আরো বেশি বেরোচ্ছে। আগে পথে ঘাটে মানুষের যে অনিশ্চয়তা ছিল, তার চেয়ে আরো বেশি অনিশ্চয়তা হচ্ছে। আগে যেভাবে আতঙ্ক ছিল জাতীয় জীবনে, সেই আতঙ্ক বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যে সকল সমস্যা, তার চেয়ে অনেক বেশি সমস্যা এখন আমাদের চারিদিকে ঘুরপাক খাচ্ছে। বলেন তো ঘুমাবেন কি করে? আপনি বলেন কি করে আপনি সুস্থ থাকবেন? যদি ন্যূনতম বিবেক থাকে, বোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে তো আসলে ঘুম হওয়ার কথা না। ফলে আমারও হচ্ছে না। এবং এই অবস্থার মধ্যে আবার একটার পর একটা গুজব ছড়িয়ে পড়ছে। এই যে জুলাই এবং আগস্ট, এই আগস্টকে কেন্দ্র করে নরমালি যেটা হতে পারত সেটা হলো আমরা এই সময়টিকে আনন্দ দ্বারা, কৃতজ্ঞতা দ্বারা আমরা বরণ করে নিতাম। আল্লাহকে কৃতজ্ঞতা জানাতাম। মানুষ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতাম। গান, কবিতা দ্বারা আমরা বরণ করে নিতাম। উৎসবের একটা আমেজ থাকতো জুলাই এবং আগস্ট জুড়ে। কিন্তু সেটা হচ্ছে না। সেটার পরিবর্তে রাজনীতির অনিশ্চয়তা, গত বছর যেটা ছিল সহিংসতা, এটা অনিশ্চয়তাতে চলে আসছে। গত বছর যেটা ছিল পরস্পর প্রতি অবিশ্বাস, এখন সেটা সন্দেহতে পরিণত হয়েছে। গত বছর যেটা যাকে বলা হয় প্রতিপক্ষকে পরাজিত করার যে একটা মনোবৃত্তি ছিল, এবছর সেটা প্রতিপক্ষকে ঘায়েল করার মনোবৃত্তি চলে এসেছে। এবং এখানে গত বছরে যে পক্ষগুলো ছিল তার চেয়ে আরো বহু পক্ষ এই বর্তমানে জড়িয়ে পড়েছে। এবং এরই প্রেক্ষিতে নানা জনে নানা রকম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল আতঙ্ক ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের এই জাতির জন্য কল্যাণকর নয়। যেমন বলা হচ্ছে যে এই ২০২৫ সনের আগস্ট মাসের ৫ তারিখে কেয়ামত হয়ে যাবে বাংলাদেশে। কি কেয়ামত হবে?
আমরা এখন পর্যন্ত বলতে পারছি না কি কেমন হবে। তবে যে বিষয়গুলো আমরা আতঙ্ক সহকারে অনুভব করতে পারি সেটা হলো যারা এই বিপ্লবের সুবিধাভোগী, যারা এই বিপ্লবের যারা নিজেদেরকে বিপ্লবের অগ্রগামী সেনানায়ক মনে করেন। আচ্ছা, আপনারা বলেন তো যে পৃথিবীর এমন কোনো যুদ্ধ আছে যে যুদ্ধে সেনাপতি বিদেশে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? এটা হয়নি। যুদ্ধের সেনাপতিকে যুদ্ধের ময়দানে থাকতে হয়। তো এক্ষেত্রে জুলাই আগস্টের যারা বিপ্লবী, যারা বিজয়ী, তারা সবাই বাংলাদেশে ছিলেন এবং এখন পর্যন্ত যারা বাংলাদেশে আছেন তারাই এটার নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে প্রচলিত রাজনৈতিক দল, তাদের বড় বড় রাজনৈতিক দলের যে নেতৃত্ব তারা এখন বিদেশে। আওয়ামী লীগের সবাই বিদেশে পলাতক। তারপরে বিএনপির তারেক রহমান সাহেব বিদেশে, তার স্ত্রী, পরিবার পরিজন তারাও সবাই বিদেশে, অথচ মূল নেতৃত্বটা লন্ডন থেকে কিন্তু পরিচালিত হচ্ছে। ফলে লন্ডন থেকে যখন ইথারে কোনো একটি কমান্ড আসে, সেটা স্কাইপের মাধ্যমে আসুক, টেলিফোনে আসুক, যেভাবে আসুক, এটা যার কানে আসে ওটা সে কার্যকারিতা ওভাবে থাকে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা তুলে ধরলেন। কি হতে পারে আগামী দিনের বাংলাদেশ, কি হবে আগামী দিনের বাংলাদেশ, নানা বিষয় নিয়ে আলোচনা করলেন। ভারতের অবস্থান কি, বাংলাদেশের যে বৃহত্তম দল বা বিএনপি তার অবস্থান কি, জামাত ইসলামীর অবস্থান, নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করলেন এবং 5ই আগস্ট কি হতে যাচ্ছে, কি হবে 5ই আগস্টে, নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করলেন। দর্শক, আমরা সেই ভিডিওটি দেখে আসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আমরা যদি একটু আজকের যে বিশেষ নিউজ, সে নিউজটি দেখি, তাহলে জুলাই সনদ কি, কেন সেটি নিয়ে এত আলোচনা, এমন একটি নিউজ এসেছে বিবিসিতে। আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকেই জানেন না যে জুলাই সনদ আসলে কি। তো চলুন আমরা এক নজরে একটু দেখে আসি যে জুলাই সনদটি আসলেই কি। ঐক্যমত কমিশনার সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, মত ভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে। তার মানে জুলাই সনদ চূড়ান্ত হচ্ছে, এই বিষয়ে নিশ্চিত থাকা গেল। তবে এখনো বেশ কিছু বিষয়ে ঐক্যমত না হওয়ায় সময় মতো জুলাই সনদ তৈরি নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। কমিশন ঘোষিত সময়ের মধ্যে জুলাই সনদ না হলে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই সনদের ইস্তেহার ঘোষণা প্রকাশের কথাও বলেছে এনসিপি। এনসিপি নাগরিক কমিটি, আপনারা জানেন যে ছাত্ররা যারা আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছিল, ছাত্র জনতার হাতেই শেখ হাসিনার পতন হয়েছিল এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা যে ডাক দিয়েছিল এক দফার, সেখানে শেখ হাসিনাকে পতনের ডাক দিয়েছিল এবং সেই ছাত্রদের সাথে মিশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের যে শেষ অবস্থান, শেষ অবস্থান জানান দিয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে জুলাই সনদ। আচ্ছা, এমন প্রশ্নে ঐক্যমতে কমিশন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দুটি একেবারেই আলাদা বিষয়। কেননা সব দলের ঐক্যমতের ভিত্তিতে যে সনদ বা সংস্কার প্রস্তাবনা তৈরি হবে সেটি জুলাই সনদ বা জাতীয় সনদ। তার বলেছে, জুলাইয়ের ঘোষণাপত্র তৈরির কাজ ঐক্যমত কমিশনার নয়, সেটি সরকার ও রাজনৈতিক দল মিলে করবে। শুধুমাত্র জুলাই সনদ প্রস্তুত করবে ঐক্যমত কমিশনার। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 31শে ডিসেম্বর জুলাই প্রেসক্রিপশন বা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে চেয়েছিল। পরে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের আশ্বাসে সেই অবস্থান থেকে সরে আসে শিক্ষার্থীরা। আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে ব্যাপক ভাবে অবস্থান নিয়েছিল কিন্তু ছাত্র জনতা বা শিক্ষার্থীরা, এখনো তারা অবস্থান নিয়েছে এবং খুব দ্রুত হয়তো জুলাই সনদ ঘোষণাপত্র চলে আসবে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ নিউজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।